মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। কথা শেষ করে একটুখানি চুপ করে বসল প্রয়াস। এমন সময় ঘরে ঢুকলো বাকিরা। দুজন কনস্টেবলের সাথে ঢুকলো অনিক, উইলসন আর রিয়া। অজিতবাবু একটু পরেই হন্তদন্ত হয়ে ঢুকেই চেঁচামেচি করতে শুরু করলেন। তাকে চুপ করিয়ে একটা চেয়ারে বসালো কিন্ডেন। প্রয়াস বলল, বাকিটা কি আপনি বলবেন অনুষ্টুপবাবু, নাকি আমি আবার শুরু করব? মাথা নিচু করে বসেছিল অনুষ্টুপ। তারপরে বলতে শুরু করল, হ্যাঁ হ্যাঁ আমি চুরিটা করেছিলাম, কিন্তু আপনি যেটা বললেন সেইটাই। আমার মনে হয়েছিল সম্পদ যদি না পাওয়া যায় তাহলে কোনো লাভ নেই। আমি অজিতবাবুর সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে আমার একটা ডিল হয়েছিল। আমি মুখোশের মানে বের করে দেব, আর তার বদলে আমায় ৫ লাখ টাকা দিতে হবে। শ্রেয়সী জিজ্ঞেস করে, কিন্তু অজিতবাবু তাতে রাজি হলেন কেন? অনুষ্টুপ বলে, আমি তখন ভয়েই দেখাই যে সমর স্যার জিনিসটা খুঁজে পেলে কোনো মিউজিয়ামে দিতে চাইবেন। উনি লোভে পড়ে মুখোশের মানে বের করতে চাননি, সেটা আমি জানতাম। আর আমি যদি খুঁজে দিই তবে সম্পদ আপনারই থাকবে। তারপর আমি আমার মতো করে মুখোশের মানে বের করার শুরু করি। প্রয়াস বলে, তখনই অজিতবাবু আপনাকে হরিশ্চন্দ্রের পুরনো গল্পটা শোনায়। আর আমার বিশ্বাস অজিতবাবু ঘটনাগুলো জেনেও মুখোশের সংকেতের মানে বের করতে পারেননি। লাচেন মোনাস্ট্রির প্রধান লামা ওনাকে সাহায্য করতে রাজি হয় না। তখন অজিতবাবুর মনে হয় মুখোশের আসল মালিকই পারবে সংকেতের মানে বের করতে। তাই তিনি কলকাতায় গিয়ে সেই আসল মালিকের খোঁজ শুরু করেন। তারপরেই ওনার সমর কাকুর সঙ্গে আলাপ, আমাদের এখানে ডেকে এনে মুখোশটার মানে বের করবার চেষ্টা করা। এদিকে অজিতবাবু যখন দেখতে পান সমর কাকুকে ছাড়াই আপনি সংকেতের মানে উদ্ধার করতে পারবেন, তখন এই ৫ লাখ টাকার ব্যাপারটায় রাজি হয়ে যান। আর আপনিও মুখোশের সংকেত ততদিনে অনেকটাই ধরে ফেলেছেন, এবং সংকেতে লেখা সঠিক মুখ বলতে আসল মালিকের কথা বলেছে সেইটাও বুঝতে পারেন। তারপর নিজেই সেই আসল মালিককে খোঁজা শুরু করেন। আপনি কিন্তু বেশ বুদ্ধিমান। আমরা যেভাবে গোটাটা জানতে পেরেছি, আপনিও বোধহয় লোক লাগিয়ে সেইভাবেই সবটার খোঁজ পান। তারপরেই ঘটে আসল ঘটনা। অর্ঘ্যকমলবাবু খুন হয়ে যান। এইখানে এসেই আমি প্রথমে আটকে যাই। কিছুতেই অর্ঘ্যকমলবাবুকে খুন করার মোটিভ খুঁজে পাচ্ছিলাম না। মুখোশের সঙ্গে ওনার কোনো যোগাযোগ তো নেই, আর সত্যি উনি সৎ মানুষ ছিলেন। ওনাকে এখানে এভাবে খুন করার কোনো পার্সোনাল উদ্দেশ্য ছিল বলেও আমার মনে হয়নি। সকলের ব্যাপারে আলাদা আলাদা করে খোঁজখবর নেওয়া শুরু করি, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তারপর কৌশিকের পকেটে পাওয়া আপনার লেখা চিরকুট তো আমার ঘুম কেড়ে নেয়। ওইটা পড়ার পরে আমি একদম শিওর হই মুখোশের মানে উনি বের করতে পারেননি, তাই এরকম লেখা। কিন্তু আমার একটা খটকা লাগে। আচ্ছা, আপনি কি শুধু হুইস্কি খান অনুষ্টুপবাবু? এইটা শুনে চমকে ওর দিকে তাকায় অনুষ্টুপ। তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, শুধু হুইস্কি খাই। প্রয়াস এইবার মৌবুনিয়া শ্রেয়সীর দিকে ফিরে বলে, তোরা এখন বুঝতে পারছিস তো? ওরা দুজনেই মাথা নাড়ে। উইলসন আর অনিক বলে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলুন। প্রয়াস বলে, হ্যাঁ বলছি। সেদিনের পার্টিতে বিষ মেশানো হয়েছিল একমাত্র হুইস্কির কাপে। অর্ঘ্যকমলবাবু মারা যাওয়ার পরে সেটা পাল্টে দেওয়া হয়, তাই কোনো কাপেই হুইস্কির ট্রেস পাওয়া যায়নি। সেই কাপটা যাওয়ার কথা ছিল শুধুমাত্র অনুষ্টুপবাবুর কাছেই। আসলে খুন করার উদ্দেশ্য ছিল তাকেই। এখানেই সমর কাকুর কাজের জন্য সমস্যা হয়ে যায়। উনি আগেই তুলে নেন কাপটা। আমার বারবার মনে হচ্ছিল সমর কাকুকে খুনি মারতে চেয়েছিল, কিন্তু অনুষ্টুপবাবুকে যে খুন করার চেষ্টা হতে পারে এটা পরে মনে হয়। কৌশিকের শার্টের পকেটে ওই চিরকুটটা পেয়ে আমার মাথায় একটা ভাবনা আসে। পরে আমার মনে হয়েছিল আজকের দিনে কে চিরকুটে লিখে কথা বলে। তারপর বুঝলাম যাতে চ্যাট হিস্ট্রি বা কল রেকর্ড হিস্ট্রিতে কিছু খুঁজে না পাওয়া যায়, তাই এরকম ব্যবস্থা। আরেকটা জায়গা থেকে আপনারই হাতে লেখা বেশ কয়েকটা চিরকুট আমি উদ্ধার করেছি, সেগুলো কিন্ডেনকে দিয়েও দিয়েছি।
কোথা থেকে করেছি তাতে পরে আসছি, কিন্তু যা জানতে পারলাম সেইটাই আগে বলে নিই। চায়ে শেষ চুমুকটা দিয়ে একটু থামে প্রয়াস। অনেক বলে, কবিতা লিখতে এসে আমার জীবনটাই যে এমন রহস্য রোমাঞ্চ উপন্যাস হয়ে যাবে ভাবতেই পারিনি। সমরবাবু বলেন, কিন্তু অনুষ্টুপ যদি খুন না হয় তাহলে এই রিনচেন ছেলেটিকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল কেন? সেই ব্যাপারটাতেই তো আসছি। আচ্ছা অনুষ্টুপ বাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন অজিতবাবু সমরকাকুকে সবটা লুকিয়ে যাবেন, তাই না? তারপর সমস্ত সম্পদ নিজেই পকেটে পুরবেন। তখন আপনি অজিতবাবুকে ব্ল্যাকমেল করা শুরু করলেন। আপনাকে আরও বেশি টাকা না দিলে সমরকাকুকে সব বলে দেওয়ার ভয় দেখাতে থাকেন, তাই না? এই যে চিরকুটগুলো এই ট্রেতে সাজানো আছে, এগুলো এখন পুলিশের এভিডেন্স, তাই আমি এতে হাত দেব না। কয়েকটা শুধু পড়ে শোনাবো। একটায় লেখা, এখন বেশ টাইট চলছে, 1 লাখ মতো দিতে হবে। আর একটায় লেখা, বেটিং ওয়েবসাইটে 30,000 গেছে, টাকাটার একটু ব্যবস্থা করে দিন। কিন্তু এরকম অবস্থা আর কতদিন সহ্য করবেন অজিতবাবু? তাই তিনি ফুল প্রুফ প্ল্যান করলেন আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কি ঠিক বলছি তো অজিতবাবু? অজিতবাবু খসখসে গলায় বললেন, এই এই চিরকুটগুলো তুমি কোথা থেকে পেলে প্রয়াস? প্রয়াস বলে, যেখান থেকে পাই সেখানে চিরকুট ছাড়াও আরও একটা জিনিস ছিল, সেটা তো আপনি ভালো করেই জানেন, তাই না অজিতবাবু? তুমি বাচ্চা ছেলে, তোমার লিমিট কিন্তু তুমি ক্রস করে যাচ্ছ। যা বলছো সেসব প্রমাণ করতে পারবে তো? নাহলে কিন্তু তোমার এগেনস্টে আমি স্টেপ নেব। প্রয়াস কড়া গলায় বলে, আপনি যতটা ক্রস করেছেন তার থেকে কমই করেছি আমি, এখন মন দিয়ে শুনুন। বলে আবার শুরু করে। শ্যাম্পেন সাধারণত ট্রান্সপারেন্ট গ্লাসে সার্ভ করা হয়। এমন একটা কাপে সেদিন দেওয়া হয়েছিল যেটার ভেতরে কি আছে বাইরে থেকে বোঝা যায় না। ওই কাপেই সেই দিনকে অনুষ্টুপবাবুকে হুইস্কি সার্ভ করার কথা ছিল অজিতবাবুর। তারপর সুযোগ বুঝে আসল কাপটার জায়গায় একটা নকল কাপ রেখে দিতেন। কিন্তু তারপর কি হয় আমরা সবাই জানি। এমন সময় শ্রেয়সী লাফিয়ে উঠল চেয়ার থেকে, অজিতবাবুর কলার ধরে এক চড় বসিয়ে দিল ওর গালে। তারপর বলল, লোভে পড়ে আরেকটা লোককে খুন করতে গিয়ে তুই অর্ঘকমলকে খুন করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি ছাড়বো না তোকে। ওকে সবাই মিলে ধরাধরি করে আবার বসালো চেয়ারে। প্রয়াস বলল, আর বেশি কিছু বলার নেই আমার। যে কাপটায় আপনি বিষ মিশিয়েছিলেন সেটা অনেক দামি, তাই আপনি ভেঙে ফেলেননি বা নষ্ট করেননি। কাপটা আমি খুঁজে পেয়েছি, এখন ওটা কিন্ডেনের কাছে। ওটাতে নিশ্চয়ই বিষের ট্রেস পাওয়া যাবে। আপনার আর পালানোর কোনো পথ নেই অজিতবাবু। কিন্ডেন এগিয়ে এসে বলল, ইউ আর আন্ডার এরেস্ট অজিত ঘোষাল। প্রয়াস বলে, অনুষ্টুপবাবু একটাই ভুল করলেন, রিনচেনকে ওভাবে না ধাক্কা মারলেই পারতেন। কিন্তু আপনি বা কি করবেন? আপনি তো বুঝতেই পেরেছিলেন খুন করার চেষ্টা আসলে আপনাকে হয়েছে। চিরকুটে লেখা অর্ঘকমল কি ভুল কথাটার মানে উনি কোনো ভুল করেছিলেন এমনটা নয়। আসল মানেটা হলো অর্ঘকমল বাবু কি ভুল লোক যাকে খুন করা হলো। অজিতবাবু আবার আপনার কোনো ক্ষতি করার আগেই আপনাকে সম্পদটা খুঁজে বের করতে হতো। সেদিন রিনচেনকে দেখে আসলে আপনি খুব ভয়ে পেয়ে গিয়েছিলেন, যেমন খুনের দিনও পেয়েছিলেন। তাই তাড়াতাড়ি মুখোশটা মাটিতে পুঁতে লুকিয়ে ফেলার চেষ্টা করেন। কি আর বলি, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, গুপ্তধনের ব্যাপারটা কি জিজ্ঞেস করে অনিক। হ্যাঁ, সেই বিষয়ে বলবে সমর কাকু। কাকু বলো তুমি। সমরবাবু বলেন, মুখোশের লেখায় প্রায় সবটাই আমি উদ্ধার করতে পারলেও একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিলাম না। বাকি অংশটা আমি টুকে রাখলেও এই জায়গাটুকু আমার কাছে ছিল না, তার জন্য প্রয়োজন ছিল আসল মুখোশটা। তারপর কাল রাতেই আমি সেটার মানে বার করেছি, কিন্তু তার জন্য আমাদের লাচেন মনাস্ট্রিতে যেতে হবে। আমি চাই অজিতবাবু আমাদের সঙ্গে চলুন। কিন্ডেন বলে, বেশ, আমি তবে বলে দিচ্ছি গাড়ি রেডি করতে। 10 মিনিটের মধ্যেই ওরা বেরিয়ে পড়ল থানা থেকে।
অনুষ্টুপকে থানাতেই রেখে আসা হলো। তারপর আধ ঘন্টার মধ্যে ওরা চলে এলো লাচেন মনাস্ট্রি। রিনচেন গিয়েই আগে কথা বলল তার পরিচিত লামার সঙ্গে। তিনি প্রথমে ওদেরকে ঢুকতে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু মুখোশটা ওদের কাছেই আছে জানার পরে রাজি হলেন। সেই একই বড় হলঘর পেরিয়ে ওরা এলো ছোট্ট ঘরটার সামনে। লামা বললেন, আপনারা সেদিন যাওয়ার পরেই মঠ প্রধান খুবই অসুস্থ হয়ে পড়েন, কাজেই সেইটা বুঝে কথা বলবেন। আজও একই রকমভাবে মেঝেতেই বসেছিলেন প্রধান লামা। ওরা ঢুকতে তার মুখের ভাবে কোনো পরিবর্তন হলো না, শুধু একবার নিচু গলায় বললেন, সঠিক মুখ। ওরা সবাই ওনার সামনে গোল হয়ে বসল। তারপর সমরবাবু বললেন, আমরাই যে মুখোশের আসল মালিক সেটা তো আপনি বুঝতেই পেরেছেন। প্রমাণ আমার সঙ্গে এনেছি। এই বলে ব্যাগ থেকে তিনি বের করলেন মুখোশটা। সেটা দেখে প্রধান লামার মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। তারপর হাত বাড়ালেন ওদের দিকে। সমরবাবু প্রধান লামার হাতে মুখোশটা তুলে দিলেন। তিনি অনেকক্ষণ ধরে মুখোশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল তিনি মুখোশটা দেখে আনন্দ পেয়েছেন। মুখোশের লেখাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তিনি। তারপর হাত বাড়িয়ে সমরবাবুকে সেটা ফেরত দিলেন। এইবার কি করা উচিত বুঝতে পারছিলেন না কেউ। প্রধান লামা গম্ভীর গলায় বললেন, নাও ইউ টেল মি। সমরবাবু মুখোশটা ঘুরিয়ে পেছন দিকে একটা জায়গায় দেখিয়ে বললেন, এইখানের এগুলো কোনো কথা নয়, এটা আসলে কয়েকটা ছবি আঁকা। আমি সেখান থেকে একটা মানে বের করেছি। যে বাক্সের মধ্যে সেই সম্পদটা রয়েছে সেটা কায়দা করে বানানো, একরকমভাবেই সেটা খোলা যায়। আর এই মুখোশটা হচ্ছে সেই বাক্স খোলার চাবি। মুখোশটার নাকের নিচে একটা খাঁজ রয়েছে। আমার বিশ্বাস সেই খাঁজটা বাক্সের মধ্যে ঢুকিয়ে ঘোরাতে হবে, কিন্তু ইচ্ছে মতো ঘোরালে হবে না। মুখোশে যেভাবে বলা আছে সেভাবেই ঘোরাতে হবে। এই শুনে সবার চোখ কপালে উঠে গেল। প্রধান লামাকে দেখে মনে হলো তিনি উত্তরটায় খুশিই হয়েছেন। ধীরে ধীরে হাত তুলে উনি সমরবাবুকে আশীর্বাদ করলেন। তারপর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন একটা দেওয়ালের কাছে। দেওয়ালে একটুখানি হাত বুলিয়ে একটা জায়গায় চাপ দিলেন। তার পাশের অংশটা ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ করে খুলে গেল। সেখানে হাত ঢুকিয়ে একটা কালো বাক্স বের করে আনলেন তিনি। তারপর এসে বসলেন ওদের সামনে। বসে পড়ে বাক্সটা এগিয়ে দিলেন ওদের দিকে। সমরবাবু বাক্সটা হাতে নিয়ে খুব সাবধানে মুখোশের নাকটা ঢুকিয়ে দিলেন বাক্সটার খাঁজের ভেতর। তারপর পেছন দিকটা দেখে এদিক ওদিক কয়েকবার ঘোরাতেই খট করে একটা শব্দ হলো। বাক্সের ডালাটা আলগা হয়ে গেছে। বুক ধুকপুক করছিল সবার। এবার ধীরে ধীরে বাক্সটার ডালাটা তুললেন সমরবাবু। কিন্তু এ কি, ভেতরে লম্বা কালো মতো কি এটা? কোনো স্কাল্পচার বা হিরে মানিক কিছুই নেই। অনিক বলল, যা, এটা কি হলো? কালো জিনিসটার উপরে একটা বোতাম ছিল। সেটাতে চাপ দিতেই আরেকটা কম্পার্টমেন্ট খুলে বেরিয়ে এলো। সেখানে ছোট ছোট খোপে সাজানো রয়েছে 3টে হিরে। শ্রেয়সী চেঁচিয়ে উঠল, এই তো গুপ্তধন! অজিতবাবুর দাঁতে দাঁত চেপে বললেন, ওই হিরে আমার, শুধু আমার অধিকার আছে ওই হিরেতে। আমি ওর আসল মালিক। সমরবাবু এক এক করে হিরেগুলো বের করে কিন্ডেনের হাতে দিলেন। এই প্রায় অন্ধকার ঘরেও সেগুলো জলজল করছে। তারপর কালো জিনিসটার পেছনে লাগানো একটা আংটা ধরে সেটা তুলে ধরলেন। সেটা একটা ছবি। আটপৌড়ে শাড়ি পরা একজন মহিলার পোর্ট্রেট। এতদিন পরেও ছবিতে তার সৌন্দর্য একটুও কমে যায়নি। অজিতবাবুর কথা থেমে গেছে এবার। হিরেগুলোর মালিক কে তার প্রমাণ এই ছবিটার চেয়ে বেশি আর কি হতে পারে? সেই মহিলার মুখটা এক্কেবারে মৌবনির মুখের মতো। শ্রেয়সী ফিসফিস করে জিজ্ঞেস করল,
ইনি কি হিরণময়ী? প্রয়াস উত্তর দিল, আমার তাই বিশ্বাস। প্রধান লামা এবার বলে উঠলেন, মাই টাস্ক এন্ডস হিয়ার। ওনারা বাক্সটা আর হিরেগুলো নিয়ে বাইরে এলেন। কিন্ডেন বলল, তাকে আপাতত ছবি এবং হিরে সবটাই নিয়ে যেতে হবে। সমরবাবু বললেন, হিরেগুলো কোনো মিউজিয়ামে রাখার ব্যবস্থা করবেন, কিন্তু ছবিটা আমাদের দিয়ে দিলে খুব ভালো হয়। এই বাজারে অবশ্য ছবিটার দামও অনেক হবে। কিন্ডেন বলল, বেশ, পরে আমি আপনাদের সঙ্গে দেখা করব। আপাতত অজিতবাবুর ব্যবস্থা করি। হ্যাঁ। পুলিশের গাড়িতে অজিতবাবুকে তুলে নিয়ে কিন্ডেন বেরিয়ে গেল। প্রয়াসরাও নিজেদের বাড়িতে উঠে হোমস্টেতে ফিরে এলো। এসে সমরবাবু বললেন, এবার তো বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। মৌবনি বলল, এত বড় একটা ট্রিপ, এত কাণ্ড ঘটে গেল, কিন্তু এখন আবার বাড়ি ফিরতে হবে শুনে মন খারাপ লাগছে। সমরবাবু বললেন, ট্রেনে তো আর হবে না, প্লেনে দেখছি। আর সবাই তো সারাদিন কিছুই খায়নি, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। অনিক বলল, সবই বুঝলাম, কিন্তু আপনি ওই কাপটা আর চিরকুটগুলো পেলেন কোথায় বুঝতে পারলাম না। প্রয়াস বলল, এইটাতে কিন্তু উইলসনকে একটা ধন্যবাদ দিতে হয়। উইলসন বলল, এ কি, আমি কেন? আমি আবার কি করলাম? তোমার তোলা অনিক আর রিয়ার ছবিটা থেকেই তো আসল রহস্যের সমাধান হলো। প্রিন্টেড ছবির একবার বের করো। উইলসন সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করলো ছবিটা। প্রয়াস বলল, ভালো করে সবাই দেখো, পেছন দিকে পরিষ্কার দেখা যাচ্ছে অজিতবাবুর শার্ট। মনে আছে, আমরা যখন অর্ককমলবাবুকে এনে সোফায় শোয়ালাম, তখন গাড়ি বের করতে অজিতবাবু নিচে নেমে গেলেন। সেক্ষেত্রে তো ওনার গ্যারেজের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার দোকান গ্যারেজের দিকে নয়। সেদিন পুলিশ আসার আগেই আমি লক্ষ্য করি অর্ঘকমলবাবুর পাশে কাপটা নেই। এই ছবিটা দেখেই আমি বুঝতে পারি কাপটা হয়তো উনিই সরিয়ে ওনার স্টোর রুমে রাখতে যাচ্ছিলেন। অর্ঘকমলবাবু পড়ে যাওয়ার পর অজিতবাবু ছাড়া আর কেউ নিচে নামেননি। অনিকার রিয়ার পেছনে উইলসন নেমেছিল, কিন্তু সেটা অর্ঘকমলবাবু পড়ে যাওয়ার আগেই। কাজেই একমাত্র অজিতবাবুর পক্ষেই সম্ভব ছিল কাপটা সরিয়ে ফেলার। তারপরেই আমি অজিতবাবুর দোকানে যাই। ভাগ্যিস উনি তখন সেখানে ছিলেন না, অন্য একটি ছেলে দোকানে বসেছিল। তাকে একটু বলিয়ে বালিয়ে আমি ওই পাশের স্টোর রুমটায় যাই। সেখানে যে সেই কাপটাই পেয়ে যাব এমনটা ভাবতে পারিনি। তার সাথে বাকি চিরকুটগুলোও পেয়ে যাই। এই ছবিটা না থাকলে কিছুই করতে পারতাম না উইলসন সাহেব। সেদিন বিকেলে ওরা সবাই একসাথে আড্ডা দিতে বসল। সমরবাবু বাড়ি ফেরার ব্যবস্থা করে ফেলেছেন। কৌশিককেও ছেড়ে দিয়েছে পুলিশ। ও আর রিয়া কলকাতায় ফিরে গিয়ে ওদের সম্পর্কটা নিয়ে ভাববে ঠিক করেছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর শ্রেয়সী উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো, একা। জীবনের একটা অংশ এই লাচেনে ফেলে যাবে ও। একটু পরে প্রয়াস এসে দাঁড়ালো ওর পাশে। জিজ্ঞেস করলো, মন খারাপ লাগছে? একটু চুপ করে থেকে বলল, চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। এই বলে শ্রেয়সীর হাতটা শক্ত করে ধরল প্রয়াস। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।